আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা অনুশীলনী 13 করতেছিলাম যোগ্যতা ভিত্তিক অঙ্ক শীট থেকে। গতদিন আমরা এই 4 পর্যন্ত শেষ করেছিলাম। আজকে 5 থেকে শুরু করে সবগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো 5 নাম্বারটা দেখো। এই জাতীয় অঙ্ক তুমি ওই 5 নাম্বার যেটা এটা অলরেডি করে ফেলেছো। অলরেডি এটা করা আছে। বাম পাশের আয়তলেখ একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন নির্দেশ করে। এই আয়তলেখের মধ্যে এই তোমার এখানে আগের দিন বলেছিলাম যে এখানে হচ্ছে 2 0 থেকে 2 মানে মাঝখানে আছে 1, এখানে মাঝখানে 3, মাঝখানে 5 আর মাঝখানে 7। কারণ এটা কম্পিউটার থেকে নেওয়া, এটা এভাবেই আসছে, ঠিক আছে। তো বলছে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে। এটা মূলত আমাদের বইয়ের কত পৃষ্ঠায় আছে সেটা তোমরা অলরেডি জেনে গেছো এবং এটা করানোও আছে ওই পৃষ্ঠা থেকে। আমি পৃষ্ঠা নাম্বার বলে দেই, অঙ্কটা দেখিয়ে দেই, আর তাহলে তোমরা বুঝতে পারবা। এটা 147 পৃষ্ঠায়, এই 147 পৃষ্ঠার এই অঙ্কটা, 147 পৃষ্ঠার এইটা। এই যে ডান পাশের আয়তলেখে একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে, এইটা। তো এইটার হচ্ছে তোমার এই 4 নাম্বারটা করা নেই। 4 নাম্বার হচ্ছে এইটা 2 নাম্বারের মতো বলেছিলাম, এরকম করলেই হবে। তো এখন যে সলিউশনটা দেখবা, এখন সবগুলোই এখানে আছে। ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী রয়েছে। মানে হচ্ছে এইখানে আছে 2 জন, এইখানে 3 জন, এইখানে 6 জন, এইখানে 7 জন, এইখানে হচ্ছে তোমার কতই বরাবর 5 জন, আর এইখানে হচ্ছে 2 জন। তো এই সংখ্যাগুলো যোগ করতে হবে। এই সংখ্যাগুলো অলরেডি যোগ করা তোমাদের আর একটা অঙ্ক আছে, এটাও আছে। দেখো ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে, এই যে সংখ্যাগুলো যোগ করলে 25 জন। এরপরে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, তো এটাও করা আছে। এটা হচ্ছে তোমার সব শ্রেণী ব্যবধানগুলো তুলবা। কিভাবে তুলবা, জাস্ট স্যাম্পলটা দেখো। এই 20 থেকে এত শ্রেণীতে শিক্ষার্থী আছে 2 জন, 25 থেকে 29 আছে 3, এরকম করে 7 যে আছে সেটা হচ্ছে 35 থেকে 39। সুতরাং 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এরপরে 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কতজন। এই 35 থেকে 39-এর মধ্যে শিক্ষার্থী আছে 7 জন, আর এই আয়তলেখের মধ্যে শিক্ষার্থী আছে 25 জন। তাহলে 25 জনের মধ্যে এই জায়গাটায় আছে 7 জন, একজনের মধ্যে কত, 100 জনের মধ্যে কত, এইভাবে লিখবা। ক হতে পাই মোট শিক্ষার্থী হচ্ছে 25 জন। 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে 25 জনের মধ্যে শিক্ষার্থী আছে 7 জন। তাহলে একজনের মধ্যে কত আর 100 জনের মধ্যে কত। 25 দিয়ে 100কে কাটলে 4, 4 সাথে 28, উত্তর 28%। নেক্সট কোশ্চেন, 29 কেজির সমান বা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কতজন। এখন 29 কেজি এই সংখ্যাটা দেখো, এইটা হচ্ছে 29, মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কয়জন শিক্ষার্থী আছে, এটা শতকরা কত। তো এখান থেকে শিক্ষার্থী আছে 2 জন আর 3 জন, 5 জন। এই 5 জনকে শতকরায় বের করতে হবে, মানে 25 জনের মধ্যে 5 জন, একজনের মধ্যে কত, 100 জনের মধ্যে কত। বুঝতে পারছো আশা করি। এই লিখতে হবে কি, 29 কেজির সমান বা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা আছে তোমার 2 আর 3, 5 জন। তো 29 কেজির সমান বা কম ওজন সম্পন্ন শিক্ষার্থী 25 জনের মধ্যে আছে 5 জন, একজনের মধ্যে কত, 100 জনের মধ্যে কত। উত্তর হবে 20%। নেক্সট অঙ্ক 6 নাম্বার। 6 নাম্বারও সেম, এটাও আমাদের করা আছে। 6 নাম্বারটাও আমাদের করা আছে বইয়েই। এই যে এইটাই পরেরটা, এই যে এটা 6 নাম্বার, ঠিক আছে। এটা তো আমরা করেছি। আবার বুঝিয়ে দেই। এই একটা আয়তলেখ দেওয়া, এখানে তোমার এই আয়তলেখটি চতুর্থ শ্রেণীতে থাকার সময় শিক্ষার্থীদের ওজন নির্দেশ করে। এই যে এখানে উপরের এই শিক্ষার্থীদের চতুর্থ শ্রেণীতে থাকার সময় ওজন কত ছিল তা ডান পাশের আয়তলেখটিতে দেওয়া আছে, মানে এইটা। তো 20 থেকে 24 কেজি ওজন ছিল 3 জনের,
25 থেকে 29 কেজি ছিল 5 জনের, এখান থেকে সংখ্যা দেখে বুঝবা। 30 থেকে 34 কেজি ওজন ছিল 8 জনের, 35 থেকে 39 ছিল 6 জনের, আর 40 থেকে 44 ছিল 3 জনের। এই আয়তলেখটাই এখানে দেওয়া, এটা এক জিনিস, ঠিক আছে। উত্তর একই রকম। কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? সবগুলো শ্রেণী ব্যবধান তুলে তারপর বলবো 29 কেজির সমান বা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কতজন, আর এই আয়তলেখটি ব্যবহার করে একটি সারণী তৈরি করো। এটা হচ্ছে তোমাদের কাছে একটু ব্যতিক্রম, তাই না? কোনো ব্যাপার না, আরও সহজ এটা। কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? শ্রেণী ব্যবধানগুলো তুলবা, তুলে দেখো এখানে 30 থেকে 34 শ্রেণী ব্যবধানে আছে 8 জন, মানে এই 30 থেকে 34 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। নেক্সট, 29 কেজির সমান বা এই বেশির জায়গা হবে কম, সমান বা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3 আর হলো 5, 8 জন। এই 29 কেজি বলতে এই পর্যন্ত আসতে পারবা। তো এই 20 থেকে 24 আর 25 থেকে 29 এই পর্যন্ত আসতে পারবা, মানে হচ্ছে তোমার এই পর্যন্ত আসতে পারা মানে এখানে শিক্ষার্থী আছে 3 জন আর 5 জন, 8 জন, এটুকু যোগ করতে হবে 3 আর 5। তো এখানে যোগ করা হয়েছে 3 আর 5, 8 জন। তো মোট শিক্ষার্থী হচ্ছে 25 জন, এটা কোনো অপশনে নেই, বাট তোমাকে বের করে নিতে হবে। মোট শিক্ষার্থী 25 জন, এই যেখানে বের করে রেখেছি মোট শিক্ষার্থী টোটাল 25 জন। তো 25 জনের মধ্যে এখানে আছে 8 জন, একজনের মধ্যে কত? 100 জনের মধ্যে কত? নিয়ম একই, উত্তর 32%, 4 32%। এখন আমাদের বলছে শেষ প্রশ্নটা বলছে যে এই আয়তলেখটা ব্যবহার করে, এই যে এটা ব্যবহার করে একটি সারণী তৈরি করো। এখন সারণী দেখো, এই আয়তলেখ যেভাবে আছে আয়তলেখটি ব্যবহার করে একটি সারণী তৈরি করি। এখানে প্রথম শ্রেণী সারণী মানেই তোমাকে শ্রেণী ব্যবধান, ট্যালি আর সংখ্যা লেখা লাগবে। শ্রেণী ব্যবধান, ট্যালি আর সংখ্যা। এখন দেখো শ্রেণী ব্যবধান হচ্ছে এই 20 থেকে 24, এখানে সংখ্যা হবে 3, তাহলে ট্যালি হবে 3। এই শ্রেণী ব্যবধান 20 থেকে 24, সংখ্যা হবে 3, ট্যালি হবে 3। এরপরে শ্রেণী ব্যবধান 25 থেকে 29, সংখ্যা হচ্ছে 5। এই 25 থেকে 29 সংখ্যা হচ্ছে 5, ট্যালি চিহ্ন 5। তারপর শ্রেণী ব্যবধান 30 থেকে 34, সংখ্যা হচ্ছে 8, ট্যালি চিহ্ন 8। এরপরে শ্রেণী ব্যবধান 35 থেকে 39, সংখ্যা হচ্ছে 6, ট্যালিও 6। এরপর শ্রেণী ব্যবধান 40 থেকে 44, সংখ্যা হচ্ছে 3, ট্যালি হচ্ছে 3। টোটাল হচ্ছে 25, মোট 25 হবে, কারণ এইখানেও যোগফল 25 হয়েছিল, মোট 25 হয়েছিল, এখানে টোটাল সংখ্যা 25। তো এই আয়তলেখ দিয়ে সারণী তৈরি করা অনেক সহজ। এইখানেই শ্রেণী ব্যবধানগুলো দেওয়া, শুধু একটা বক্স করবা আর এই সংখ্যাটা দেওয়া, আর সংখ্যাটা দেখে তুমি জাস্ট ট্যালিগুলো বসিয়ে দেবা। সংখ্যাটা দেখে তুমি জাস্ট ট্যালিগুলো বসিয়ে দিবা। এই 7 নাম্বার আমাদের শিটের। সাত নাম্বার আর একটা আয়তলেখ দেওয়া আছে, দেখো এটাও আমাদের বইয়ের, এটা হচ্ছে বইয়ের অনুশীলনীর পরের পেজে আছে। দেখো এই আয়তলেখটা, ঠিক আছে। এই জায়গাটায় এই 40 থেকে লাস্ট হবে 44, এটা ইন্টারনেটেই ভুল আছে, ওখান থেকে নেওয়া তো ওইখানেই ভুল আছে, ওরা ঠিক করে না। এটাও আমাদের বইয়ের অনুশীলনী পৃষ্ঠার পরের পেজে দেখো, মানে হচ্ছে এই যে 51 পেজে এইটাই ওইটা, 51 পেজে এটা আছে, এইটাই ওইটা। দেখো শ্রেণী ব্যবধান এখানে একটা ভুল আছে, এটাও ওইখান থেকে যে ইন্টারনেট থেকে দেয় সেটাও ভুল, এখানে একটা ঘর ফাঁকা থাকবে, দেওয়া নাই। 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, আমরা এগুলো এইভাবে লিখি, আমাদের জায়গায় হয় না বলে। 15 থেকে 19 এই জিনিসগুলোই দেওয়া আছে। আমরা যখন হাতে লিখি তখন লম্বা করে লিখি, এখানে তো কম্পিউটারে ছাপা, তো এখানে একটা ঘর এক্সট্রা হবে, সেটা দেওয়া নাই। এই যে মাঝখান দিয়ে গ্যাপ আছে, এখানে 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে, গ্যাপ আছে। কম্পিউটারে এরকম ছিল তাই, ঠিক আছে। পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে? জরিপের আওতায় আসা মানে হচ্ছে এই যে এই প্রশ্নগুলোই, পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে। জরিপের আওতায় আসা মানে হচ্ছে এর মধ্যে কতজন শিক্ষার্থী আছে সেটা।
তাহলে এইভাবে শিক্ষার্থীগুলো আমরা এই কালার করা অংশ দেখে গুনে ফেলবো। শিক্ষার্থী আছে 40 জন, শিক্ষার্থী হবে 40 জন। কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? আবার কমন প্রশ্ন এইটা, লেখার সময় সব লিখবা, পরে বলবা 20 থেকে 24 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে? এই সংখ্যাগুলো হচ্ছে সময় নির্দেশ করে, উপরে লেখা আছে দেখো, সময় নির্দেশ করে, এখানে মিনিট দেওয়া আছে মানে সময়টা। তো কতজনের 30 মিনিটের বেশি সময় লাগে? এখন 30 মিনিট দেখো, এখান থেকে 30 শুরু হয়েছে, 30 মিনিটের বেশি মানে এই পর্যন্ত, এই পর্যন্ত এখানে কতজন আছে? 4 জন, 3 জন, 1 জন, মোট হয় 8 জন। টোটাল শিক্ষার্থী হচ্ছে এই বক্সের মধ্যে 40 জন, 40 জনের মধ্যে এখানে আছে 8 জন, 1 জনের মধ্যে কত? 100 জনের মধ্যে কত? টোটালটা মুখে মুখে বুঝিলাম। এখন দেখাচ্ছি দেখো, এই পঞ্চম শ্রেণীর জরিপের আওতায় আসা মোট শিক্ষার্থী হচ্ছে, ওই আয়তলেখ দেখে এগুলোকে যোগ করা হয়েছে 40 জন। এবার সবগুলোকে আবার সাজাইছি, 0 থেকে 4-এ আছে 2 জন, এরকম করে 8 জন যে আছে সেটা হচ্ছে 20 থেকে 24। সুতরাং 20 থেকে 24 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি আছে। নেক্সট, বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে কতজনের? ওই 4, 3, 1 তোমাদের যে দেখালাম এটা 4, 3, 1, এই যে 30 এখান থেকে শুরু, 30-এর পয়েন্ট হচ্ছে এটা, এই এখান থেকে এই পর্যন্ত এইটুকু যারা আছে, যে কজন আছে তাদের 30 মিনিটের বেশি সময় লাগে। এই 4, 3, 1 টোটাল যোগ করলে 8 জন। তাহলে এই 8 জনেরই 30 মিনিটের বেশি সময় লাগে। সুতরাং 40 জনের মধ্যে এখানে আছে 8 জন, 1 জনের মধ্যে কত? 100 জনের মধ্যে কত? কেন 40 জন? কারণ টোটাল এই বক্সের মধ্যেই ছিল 40 জন। 40 জন শিক্ষার্থীর মধ্যে 8 জন আসে 30 মিনিটের বেশি সময় লাগে। 1 জনের কত লাগে? 100 জনের কত লাগে? 8 নাম্বার, পঞ্চম শ্রেণীর ক শাখার 17 জন শিক্ষার্থীর বাড়ির কাজ তৈরি করার একটি ছক নিচে দেওয়া হলো। এই ছকটা মূলত এই যে শ্রেণী ব্যবধান আছে দেখো, এই শ্রেণী ব্যবধান আর এই শ্রেণী ব্যবধান নিচে নিচে হলে একটু জায়গা বেশি লাগতো, এই জন্য এইভাবে করা, বাট একই জিনিস। একই জিনিস বলতে তোমাকে বোঝাচ্ছি আমি যে ওই শ্রেণী ব্যবধানটা যে এইখানে 2টা পার্ট আছে, এইখানে 2টা পার্ট আছে, সংখ্যার এখানে 2টা পার্ট আছে, এখানে 2টা পার্ট আছে, মূলত হবে এইখানেই শ্রেণী ব্যবধান 4টা, সংখ্যা 4টা। কীভাবে? এই ছবি দেখলে বুঝবা। এই উত্তরটা করে দিছি যে এটা, এই শ্রেণী ব্যবধান 4টাই লাইনে আনছো, এই যে হলো সংখ্যাগুলো, আর আমরা জানি মাঝখানে ট্যালি হয়, ট্যালিগুলো দিয়ে দিলাম। এখন এটার প্রশ্নগুলো দেখো, সর্বোচ্চ সংখ্যক শ্রেণীর, সর্বোচ্চ সংখ্যক শ্রেণীর মানে হচ্ছে কোন শ্রেণীতে সর্বোচ্চ বেশি স্টুডেন্ট আছে সেটা, সেটা হচ্ছে এইটা, এই 20 থেকে 24 এখানে আছে 8 জন, এটি সর্বোচ্চ সংখ্যক। তাহলে সর্বোচ্চ সংখ্যক শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 5টি করে চকলেট দিলে তারা কতগুলো চকলেট পাবে? সর্বোচ্চ সংখ্যক শ্রেণী বলতে বোঝায় যে শ্রেণীতে সংখ্যাটা সবচেয়ে বড়, সর্বোচ্চ সংখ্যা 8, এখানে আছে 8 জন শিক্ষার্থী, প্রত্যেককে 5টি করে চকলেট দিলে তারা কতগুলো চকলেট পাবে? 5-এর সাথে জাস্ট 8 গুণ করতে হবে। নেক্সট কোশ্চেন, ট্যালি চিহ্ন ব্যবহার করে সারণীটি প্রস্তুত করো, মানে এইখানেই শুধু ট্যালিটা বসালেই হবে, এরপর ওইটা দিয়ে আয়তলেখ আঁকো, ট্যালি এই সারণী দিয়ে আয়তলেখ আঁকো। সহজ, একদমই সহজ। প্রথমটা জাস্ট একটু বুঝতে ঝামেলা। সর্বোচ্চ সংখ্যক বলতে বোঝায় যে এখানে 8 জন আছে, এই শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আছে, এবং এই দেখো সর্বোচ্চ সংখ্যক শ্রেণীতে শিক্ষার্থী আছে 8 জন, 1 জনে চকলেট পাবে 5টি, তাহলে 8 জনে পাবে 40টি, এটি শেষ। আর এটা দিয়ে একটা সারণী তৈরি করতে হবে শুধু ট্যালি বসিয়ে। তো এইভাবে আমরা সারণী যেভাবে বানাই, শ্রেণী ব্যবধান, ট্যালি, সংখ্যা, তো এটা আর এটা দেওয়া আছে, শ্রেণী ব্যবধান দেওয়া, সংখ্যা দেওয়া, যেমন এই শ্রেণী ব্যবধান 5 থেকে 9 আছে 2, 10 থেকে 14 আছে 1, 15 থেকে 19 আছে 6, 20 থেকে 24 আছে 8, ওইগুলোই লেখা আছে। এই 5 থেকে 9 আছে 2 জন, এটা, তারপর এটা 1 জন, 6 জন, 8 জন। এখন এই সংখ্যাগুলো দেখে জাস্ট ট্যালি বসাবা। 2-এর ট্যালি হচ্ছে 2টা দাগ, 1-এর ট্যালি 1টা, 6-এর ট্যালি 5টা এরকম হবে আর একটা আলাদা, আর 8-এর ট্যালি 5টা এক সেট আর 3টা আলাদা। নেক্সট, এই সারণী দিয়ে তোমাকে আয়তলেখ আঁকতে হবে। সারণী ব্যবহার করে আয়তলেখ আঁকি। তো এখানে তোমাকে ওই যে 2 লাইন লিখতে হবে, এটা এখানে লিখে নিই, তোমাদের লিখে নিতে হবে, ঠিক আছে? 2টি অক্ষর নেই,
এই আনুভূমিক অক্ষে শ্রেণী ব্যবধান, খাড়া অক্ষে সংখ্যা ধরে একটি আয়তলেখ আঁকি, এটা লিখে এগুলো করবা। এখন 5 থেকে 9 এই যে আমরা জানি প্রথম ঘর বাদ থাকবে, আর এই দিকে যে 9 পর্যন্ত হবে সেটা বোঝানো হয়েছিল সর্বোচ্চ আছে 8 একটা ঘরে, এর থেকে এক বেশি নিবা, এই জন্য 9 নেওয়ার পরে এখন আমাদের এখানে আছে 5 থেকে 9 দুইজন দুটো রং করবা, এখানে আছে একজন একটা রং করবা, এখানে আছে তোমার 6 রং করবা, এখানে 8 রং করবা, আর পরীক্ষার সময় একবারে এরকম রং করে বোল্ড করে দেবা একদম, ঠিক আছে। তো 9 নং প্রশ্ন উত্তরে যাই। 9 নং, নিচের সারণীতে 3টি গ্রামের জনসংখ্যা আয়তন দেওয়া আছে, এটাও তোমাদের অলরেডি করে দিয়েছি, এটা তোমাদের অলরেডি করে দেওয়া আছে। এই ক গ্রামের জনসংখ্যা এত, আয়তন এত, জনসংখ্যার ঘনত্ব বের করতে হবে। খ গ্রামের জনসংখ্যা এত, জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে, আয়তন বের করতে হবে, দুইটি ভাগ করতে হবে। আর গ গ্রামে হচ্ছে জনসংখ্যা বের করতে হবে, জনসংখ্যা বের করতে হলে এই দুইটাকে গুণ করতে হবে। তো এটা তোমাদের অলরেডি শিখিয়ে দেওয়া হয়েছে। এই ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত, তাহলে ক গ্রামের জনসংখ্যা আছে এতজন, আয়তন এত বর্গ কিলোমিটার, জনসংখ্যার ঘনত্ব বের করার নিয়ম আছে জনসংখ্যা ভাগ আয়তন, আর জনসংখ্যার ঘনত্বের একক হবে জন পার বর্গ কিলোমিটার, উত্তর 90। এরপর হচ্ছে খ গ্রামের আয়তন কত, আয়তন বের করলেও ভাগ করবা কি জনসংখ্যাকে, জনসংখ্যার ঘনত্ব দিয়ে ভাগ করবা। এই জনসংখ্যা হচ্ছে 2200 জন, ঘনত্ব হচ্ছে 50 জন পার বর্গ কিলোমিটার, আর আয়তন হচ্ছে জনসংখ্যা ভাগ জনসংখ্যার ঘনত্ব, সূত্র এটা। এই ঘনত্ব মানে জনসংখ্যার ঘনত্ব, জঘন্য ঘনত্ব আর কি। তো এখানে তোমার 2200কে 50 দিয়ে ভাগ করবা, ভাগ করলে আসে 44। আর গ গ্রামে বলছে জনসংখ্যা কত, জনসংখ্যা হলে আয়তন এবং জনসংখ্যার ঘনত্বকে গুণ করবা। তো গ গ্রামে দেখো, গ গ্রামের আয়তন 20 বর্গ কিলোমিটার, আর গ গ্রামের জনসংখ্যার ঘনত্ব 110 জন পার বর্গ কিলোমিটার, সুতরাং গ গ্রামের জনসংখ্যা আয়তন ভাগ জনসংখ্যার ঘনত্ব, সরি ভাগ বলতেছি গুণ, এই দুটোকে গুণ করলে অ্যান্সার পাওয়া যাবে এই 2200, এটা কমন, এইটা এখানে সংখ্যাটা এখানে আছে 2200। এরপরে 16 জন শিক্ষার্থীর, এই 16 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, এখানে টোটাল 16টা সংখ্যা আছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন উপাত্তের পার্থক্য, সংখ্যা মানেই উপাত্ত, এই চ্যাপ্টারের নামই তথ্য উপাত্ত, ঠিক আছে, সংখ্যার নামে উপাত্ত। তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন এখান থেকে বের করবা, এটার পার্থক্য বের করবা মানে বিয়োগ। শ্রেণী ব্যবধান 5 নিয়ে উপাত্তগুলো বিন্যস্ত করে, এখানে শ্রেণী ব্যবধান 5 নিতে হবে, আগেই বলে দিছি শ্রেণী ব্যবধান 5 নিতে হবে বলা আছে। যদি বলা না থাকে তাহলে ডান পাশে মানে সর্বোচ্চ আর সর্বনিম্নের যে ব্যবধান বা পার্থক্য সেটা থেকে শ্রেণী ব্যবধান আমরা ধরে নেই, আর এখানে দেওয়া আছে 5। এই উপাত্তগুলো বিন্যস্ত করা মানে সারণী করা, বিন্যস্ত করা মানে হচ্ছে সারণী তৈরি করা। এখানে সারণী তৈরি করব, ওই সারণী ব্যবহার করে আয়তলেখ আঁকতে হবে, সেটা হচ্ছে তোমার শেষটায়। তো দেখো এই হচ্ছে তোমার সংখ্যাগুলো, এখানে 16 জন লেখা মানে 16টা সংখ্যা আছে, এবং তোমার এইখানে ঠিক 16ই আসতে হবে মোট, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন ছিল সর্বোচ্চ সর্বনিম্ন উপাত্তের পার্থক্য। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে সংখ্যা বা উপাত্ত এক জিনিস 40, সর্বনিম্ন হচ্ছে 15, সুতরাং পার্থক্য হচ্ছে 25। আর 25 পার্থক্য হলে বা ব্যবধান হলে এমনি 5 শ্রেণী ব্যবধান ধরতে হয়, আর এখানে যদি বলা আছে 5 শ্রেণী ব্যবধান নিয়ে একটা সারণী তৈরি করি। এখন সর্বনিম্ন হচ্ছে 15, এখন তোমাকে 15 থেকে শুরু করতে হবে, 15 থেকে 19, এই 15, 16, 17, 18, 19 এই 5টা, তাহলে 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, আর তোমার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 40, নিয়ম অনুসারে 40 থেকে 44ই তোমাকে লিখতে হবে, ওকে। আর এই গড়টা হবে মোট এখানে লেখা নেই, লিখে নিও মোট, ঠিক আছে, মোট হালকা লেখা আছে পেন্সিল দিয়ে। এখন ট্যালিগুলো কেমনে বের করবা, 15 থেকে 19 এই শ্রেণী ব্যবধান যেগুলো তৈরি করলাম, প্রথম সংখ্যা 15টাকে টিক দিয়ে বা কেটে দিয়ে এখানে একটা ট্যালি দিবা। তারপরের সংখ্যা হচ্ছে 20টা আসবে এই ঘরে। এরকম করে এই সবগুলো সংখ্যাকে যখন তুমি ক্রস দিবা বা টিক দিবা, তখন দেখবা এই ট্যালিগুলো স্ট্যান্ড বাই দাঁড়িয়ে যাবে। পরে এই ট্যালিগুলো তুমি এই পাশে সংখ্যা আকারে লিখবা, 3টা হলে 3, 4টা হলে 4, 2টা হলে 3, এইভাবে মোট দেখবা 16 হয় কিনা, 16। এখন এই আয়তলেখ ব্যবহার মানে এই সারণীটা ব্যবহার করে আয়তলেখ আঁকতে হবে। এই বিন্যস্ত করা মানে সারণী তৈরি করা, এখানে লেখা আছে না বিন্যস্ত করো, এই বিন্যস্ত করা মানে সারণী তৈরি করা। তো এই সারণীটা দিয়ে আমাদের
এই জিনিসটা করতে হবে, এটা এটা তো আয়তলেখ আঁকার নিয়ম, দুটি অক্ষ নেই, আনুভূমিক অক্ষে শ্রেণী ব্যবধান, খাড়া অক্ষে সংখ্যা ধরে একটা আয়তলেখ আঁকি। লেখাটা কমন, এই লেখাটা মুখস্থ করে ফেলবে, একদম কমন লেখা সবগুলোর জন্য। এখন প্রথম ঘরটা ফাঁকা থাকবে, শেষেরটা ফাঁকা থাকবে, এটা আমরা জানি, উই নো। 15 থেকে 19, এই যে এটা, এখানে সংখ্যা আছে 3 ঘর রং করা হয়েছে, পরেরটা 4 ঘর রং করা হয়েছে, এইভাবে আয়তলেখ কমপ্লিট করা হয়েছে। এখানে শ্রেণী ব্যবধান লিখবা, এখানে সংখ্যা লিখবা। আয়তলেখর মধ্যে এই উপরের লাইনটা ছাড়া এইটুক বাদে বাকি সব পেন্সিল, বাকি সব কিছু পেন্সিল দিয়ে করবে। আর সারণীর মধ্যে সারণীর দাগগুলোই শুধু পেন্সিল দিয়ে দিবে, সারণীর দাগগুলোই শুধু পেন্সিল দিয়ে দিবে, বাকি সব কলম। কি বলছি বুঝছো? সারণীর মধ্যে সারণীর এই শুধু বক্সটাই পেন্সিল দিয়ে করবা, বাকি সব কলম। আর আয়তলেখর মধ্যে এই লাইনটাই শুধু কলম দিয়ে লিখবা, বাকি সব পেন্সিল। এই সংখ্যা টংখ্যা সব পেন্সিল, মনে থাকে যেন। 11 হচ্ছে এই রাজশাহী বিভাগের আয়তন এত বর্গ কিলোমিটার, জনসংখ্যা এত, জনসংখ্যার ঘনত্ব এত জন পার বর্গ কিলোমিটার। সিলেট বিভাগের জনসংখ্যা এতজন এবং আয়তন 12,596 বর্গ কিলোমিটার। ফার্স্ট কোশ্চেন, রাজশাহী বিভাগের জনসংখ্যা কত? তোমরা জানো আয়তন এবং ঘনত্ব দেওয়া থাকলে জনসংখ্যা বের করতে হলে গুণ করতে হবে। এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করলে জনসংখ্যা পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন, সিলেট বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত? জনসংখ্যা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যাবে। গ নাম্বার, কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব বেশি এবং কত বেশি? এইখানে তোমার রাজশাহী বিভাগের জনসংখ্যার ঘনত্ব প্রশ্নে দেওয়া আছে, আর সিলেট বিভাগের জনসংখ্যার ঘনত্ব এইখানে বের হবে। এই দুইটা ঘনত্বের মধ্যে কোনটা বেশি, কতটুকু বেশি, এটা বের করতে হবে। মানে কোনটা বেশি তুলনা করতে হবে ছোটো বড়ো চিহ্ন দিয়ে, আবার বিয়োগ করেও দেখাতে হবে। ডাবল ধামাকা একটার মধ্যে। ওকে, দেওয়া আছে রাজশাহী বিভাগের আয়তন এত বর্গ কিলোমিটার, জনসংখ্যার ঘনত্ব এত জন পার বর্গ কিলোমিটার। আর রাজশাহী বিভাগের, সুতরাং রাজশাহী বিভাগের জনসংখ্যা বের করতে হলে বলেছি গুণ করবা, আয়তন আর জনসংখ্যার ঘনত্ব এই দুইটা গুণ করলে যা হয় তাই, গুণফল এত। এই গুণ যেহেতু তোমাকে দেখাতেই হবে, বড় গুণ তোমাকে দেখাতেই হবে। এখন এই যে এখানে যে দুইটা শূন্য আছে, দেখো 1টা 2টা 3টা 4টা ধাপে হওয়ার কথা ছিল, আমি 2টি ধাপে শেষ করেছি, শেষ করেছি গুণটা। এই 7 দিয়ে গুণ করলে এই লাইনটা পাওয়া যায়। আর এই শূন্যগুলোর গুণ না করে শূন্যগুলো বসিয়ে দিলেই হয়, পরে 1 দিয়ে গুণ করে এর পাশ থেকে লিখে দিবা, তারপর যোগ করে দিলেই হবে। উত্তর এইটা। খ নাম্বার, সিলেট বিভাগের জনসংখ্যা দেওয়া আছে এতজন আর আয়তন দেওয়া আছে এত বর্গ কিলোমিটার। তাহলে এখানে তোমার সিলেট বিভাগের জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা ভাগ আয়তন, তাহলে এই জনসংখ্যা, এই সংখ্যাটা আর ভাগ আয়তন, সংখ্যাটা অনেক বড়, কিছু করার নাই। জনসংখ্যার ঘনত্বের একক হচ্ছে জন পার বর্গ কিলোমিটার। এইখানে ভাগটা দেখানো আছে, দেখো এখানে ভাগটা, এই 12,596 প্রথমে 7 বার যায়, 88,172 হয়। এখান থেকে বিয়োগ করলে 10,454 থাকে, 6 কেটে আনলাম, 8 বার যায়, হয় হচ্ছে তোমার 1,768,000, কারণ এখানে ছিল হচ্ছে 1,04,000 আর এখানে 1,67,000। এখান থেকে বিয়োগ করলে যা থাকে সেটার সাথে 3 বার গেলে এটা মিলে যায়। তাহলে উত্তর হচ্ছে, এটা পেন্সিল দিয়ে লেখা আছে, তোমরা কলম দিয়ে লিখে পরে কমপ্লিট করে দেবো। এডিটিং কমপ্লিট ছিল, কমপ্লিট করে দেবো, সমস্যা নেই, তোমাদের ছবিতে কমপ্লিট পাবে। তাহলে এটা হচ্ছে 7, 8, 3, এই 7, 8, 3 হচ্ছে তোমার। আর ভাগ করব 12,500, এটা দিয়ে ভাগ করলে, এটাকে ভাগ করলে হচ্ছে এটা 783, উত্তর 783। নেক্সট, রাজশাহী বিভাগের জনসংখ্যার ঘনত্ব উদ্দীপকে দেওয়া আছে এত, আর সিলেট বিভাগের জনসংখ্যার ঘনত্ব বের করা হয়েছে 783। এখন বলছে কোনটা বড়? অবশ্যই 1007 বড় 783 থেকে। আবার বলছে কতটুকু বড়, তখন আবার বিয়োগ করতে হবে। তো কতটুকু বড় সেটা বললে আবার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 224। সুতরাং জনসংখ্যার ঘনত্ব বেশি হচ্ছে রাজশাহী বিভাগের, কতটুকু বেশি? 224 বেশি, তাই উত্তর 224। ঠিক আছে।
এখন আমরা দেখব 12 নাম্বার ইজ দ্য লাস্ট নাম্বার। এটার প্রশ্ন তুলিনি, এই আয়তলেখ যেগুলো একটারও প্রশ্ন তুলিনি, তোমরা জানো, খালি উত্তর করেছি। ফার্স্ট কোশ্চেন, প্রশ্নটা দেখো, বাংলাদেশ ও ভারতের মধ্যকার একটি ওয়ানডে ক্রিকেট খেলায় মুস্তাফিজুর রহমান 8 ওভার বল করেছেন। যে রান দিয়েছে সেটা এখানে দেওয়া আছে। 8 ওভারের মধ্যে দেখো, এই প্রথম ওভারে দিয়েছে 3 রান, তারপরের ওভারে দিয়েছে 6 রান, তারপরের ওভারে দিয়েছে 8 রান, তারপরের ওভারে 4 রান, পঞ্চম ওভারে 7 রান, 7 না ঠিক 6 রান, ষষ্ঠ ওভারে 1 রান, সপ্তম ওভারে দিয়েছে 4 রান, আর অষ্টম ওভারে দিয়েছে 3 রান। ফার্স্ট কোশ্চেন, তিনি কোন কোন ওভারে সর্বোচ্চ ও সর্বনিম্ন রান দিয়েছেন, মানে সর্বোচ্চ রান দিয়েছে কোন ওভারে আর সর্বনিম্ন রান দিয়েছে কোন ওভারে, এটা বের করতে হবে। তিনি তৃতীয়, চতুর্থ, সপ্তম ওভারে মোট কত রান দিয়েছে, তৃতীয়, চতুর্থ, সপ্তম ওভারে রানটাকে যোগ করতে হবে। তিনি 8 ওভারে মোট কত রান দিয়েছেন এবং গড়ে কত রান দিয়েছেন। 8 ওভারের রানগুলো যোগ করবা, 8 ওভারের রানকে 8 দিয়ে ভাগ করে গড় বের করবা। একদম সহজ, মানে গড় চ্যাপ্টারের অঙ্ক এটা বলা যায়। এই তাহলে মুস্তাফিজুর রহমান তৃতীয় ওভারে সর্বোচ্চ এবং ষষ্ঠ ওভারে সর্বনিম্ন রান দিয়েছেন। উত্তর তৃতীয় ও ষষ্ঠ ওভার। কারণ এখানে দেখো, এই তৃতীয় ওভারটাই একবারে সবচেয়ে বড়, এখানে সর্বোচ্চ রান দিছে 8, আর ষষ্ঠ ওভার সবচেয়ে ছোট 1 রান দিছে। এই জন্যই উত্তরটা হচ্ছে তৃতীয় ওভার সর্বোচ্চ আর ষষ্ঠ ওভার সর্বনিম্ন। এরপরে বলছে তিনি তৃতীয়, চতুর্থ, সপ্তম ওভারে মোট কত রান দিছে। তৃতীয় ওভারে দিছে 8, চতুর্থ ওভারে 4, সপ্তম ওভারেও 4। বক্সটা দেখলেই বুঝতে পারবে, মোট রান দিছে 16। এরপরে তিনি 8 ওভারে মোট রান দিয়েছেন, ঠিক যা আছে সব সংখ্যাগুলো লিখবা। 8 ওভারে মোট দিছে 35 রান। আবার গড়ে কত রান দিছে সেটা জিজ্ঞেস করছে। তাহলে 8 ওভারে মোট রান দিয়েছেন 35, সুতরাং 8 ওভারে গড়ে রান দিয়েছেন, এই 35কে 8 দিয়ে ভাগ করবা। 35কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 4.375, 4.375। এইভাবেই তোমার উত্তরটা দশমিকে আসবে। আর দশমিকে আসলে তোমাকে আনতেই হবে, কিছু করার নাই, ভাগটা অবশ্যই দেখাতে হবে। আর এইখানে উত্তরটা লিখতে হবে দুইটা, একটা হচ্ছে 35 রান এবং আর একটা হচ্ছে 4.375। ওকে, তোমাদের 13 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে গেল। আর 14 নম্বর চ্যাপ্টারে আমাদের কোনো যোগ্যতা ভিত্তিক আসে না। 14 নম্বর চ্যাপ্টার থেকে শুধু শর্ট কোশ্চেন আসে। এই 14 নম্বর চ্যাপ্টার থেকে কোনো বড় অঙ্ক আসে না, সর্বোচ্চ 1টা বা 2টা শর্ট কোশ্চেন আসবে। তাই 14 নম্বর চ্যাপ্টারে কোনো বড় অঙ্ক নাই। নেক্সট ক্লাসে আমরা 14 নম্বর চ্যাপ্টার সহ শর্ট কোশ্চেন যেগুলো বাকি আছে, আমাদের বাকি আছে 11 অধ্যায়, 13 অধ্যায়, 14 অধ্যায়, 11 অধ্যায়, 13 অধ্যায়, 14 অধ্যায় শর্ট কোশ্চেনের জন্য। নেক্সট ক্লাসে আমরা 11 অধ্যায়, 13 অধ্যায় এবং 14 অধ্যায়ের শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। তো আজকের ক্লাস তোমাদের সাথে এখানেই শেষ করছি গার্লস। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।